নমস্কার। বসিরহাট মহাবোধি কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে শুরু করা হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। যে কোর্সের বিষয় হচ্ছে ভ্যালু এডুকেশন ফর পার্সপেক্টিভ টিচিং। তো সেই বিষয়ের একটি ইউনিট, সাব ইউনিটই বলতে পারি। সেটি হচ্ছে একবিংশ শতাব্দীর শিক্ষাদানে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ভ্যালু এডুকেশন ইন 21st সেঞ্চুরি টিচিং। তো এখানে আমরা দেখে নেব যে এই যে 21st সেঞ্চুরিতে আমাদের শিক্ষার যে গুরুত্ব, অর্থাৎ মূল্যবোধ শিক্ষার যে গুরুত্ব, সেটা আমরা একটু দেখে নেব। আমরা জানি, আমরা বিগত দিনগুলোতেও আলোচনা করেছি, আমরা জানিও যে মূল্যবোধ কতটা কার্যকরী আমাদের জন্য। তো এখানে আমি যে পয়েন্টগুলো দেখিয়েছি তার মধ্যে একটি হচ্ছে চরিত্র গঠন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের যে সহায়তা, সেই সাথে সহানুভূতি, মানবিকতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলীর বিকাশ, সংঘাত ও হিংসা হ্রাস, জাতীয় ও সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত শান্তি ও সন্তুষ্টি অর্জন। এখানে আমি একটি পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, নেতৃত্বের গুণাবলীর বিকাশ। এই গুণাবলী কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে দরকার রয়েছে, কারণ সমাজে বাঁচতে গেলে নেতৃত্ব আমাদের দিতে হয়। পরিবারের নেতৃত্ব, সেই সাথে আমার আশেপাশের যে সমাজ, সেই সমাজের যে বিভিন্ন সংগঠন, সেই সংগঠনের নেতৃত্ব, এবং সার্বিকভাবে আমার যে সমাজ এবং গ্রাম, রাজ্য, দেশ, এভাবে কিন্তু আমরা নেতৃত্ব দিয়ে থাকি। তো সেই নেতৃত্ব ধর্মীয়ভাবে হতে পারে, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে হতে পারে, আদর্শগতভাবে হতে পারে। এই নেতৃত্বদানের গুণাবলীর বিকাশ কিন্তু হয় যদি কিনা মূল্যবোধের শিক্ষায় আমরা শিক্ষিত হই। তাহলে আমরা মূল্যবোধের শিক্ষাকে গুরুত্ব যেমন অস্বীকার করতে পারি না, তেমন কিন্তু নেতৃত্বের যে গুণাবলী, সেই বিকাশের যে উদ্দেশ্য, তাকে কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। সহানুভূতি ও মানবিকতা প্রত্যেক মানুষের মধ্যে থাকার দরকার রয়েছে। সংঘাত ও হিংসা, এটা কোনো প্রয়োজন নেই। আমরা সকলেই জানি ধর্মে হানাহানি, জাতপাত যে ভেদ, এর কোনো প্রয়োজন নেই এই যুগে, একবিংশ শতকে, যত এটা চলছে এখন। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে এই যে মূল্যবোধের শিক্ষা, তাকে গ্রহণ করা সাদরে। ব্যক্তিগত ও সন্তুষ্টি অর্জনই কিন্তু বর্তমান শিক্ষার বা যুগের উদ্দেশ্য। কারণ শিক্ষাই কিন্তু শান্তি আনতে পারে। প্রকৃত যে শিক্ষা, সে কিন্তু এই যে দেশে দেশে যে যুদ্ধ চলছে বিভিন্ন, সেগুলো কিন্তু বন্ধ হতে পারে একমাত্র প্রকৃত শিক্ষার দ্বারাই। এখানে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব পরবর্তী যে অংশ রয়েছে, একবিংশ শতকের মূল্যবোধের সংকট কি, সেই সংকট তো দেখে নিই। নৈতিক অবক্ষয় দিকে দিকে তাকালে আমরা দেখতে পাবো অতিরিক্ত যে ভোগবাদ, সেটা অবশ্যই রয়েছে। ভোগবাদে আচ্ছন্ন হয়ে রয়েছে বর্তমান যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেক যে মানুষ, তারা ভোগবাদে বিশ্বাসী। আমরা পরের পয়েন্ট দেখতে পাচ্ছি প্রযুক্তি নির্ভরতা রয়েছে। এই প্রযুক্তি নির্ভরতা কিন্তু কোথাও না কোথাও মূল্যবোধ থেকে আমাদের সরিয়ে দিচ্ছে, এবং আমরা প্রকৃত অর্থে ভালো যা কিছু, সেটাকে গ্রহণ না করে আমরা প্রযুক্তির মাধ্যমে খুব সহজ পাচ্য যে বিষয়াদি রয়েছে, সেখানে রিল থাকতে পারে, সেখানে ভিডিও থাকতে পারে, বা কোনো ছবি থাকতে পারে, সেই ধরনের দিকে, সেই বিষয়গুলোতে কিন্তু আমরা আকৃষ্ট হচ্ছি। প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে, একবিংশ শতাব্দীর যে বিজ্ঞানের অগ্রগতি, সেই অগ্রগতির হাত ধরে প্রযুক্তিকে আমরা পেয়েছি। কিন্তু এই প্রযুক্তির অগ্রগতির স্বাদটাকে সঠিক অর্থে কিন্তু আমরা নিচ্ছি না। এটাকে আমাদের নিতে হবে। পারিবারিক বন্ধনের দুর্বলতা, তো পারিবারিক বন্ধন আমরা কিন্তু একটা সময় আমরা দেখেছি মানে একান্নবর্তী যে পরিবার, সেই পরিবার ছিল, সেখানে কিন্তু পরিবারের প্রধান তিনি কোনো দিক নির্দেশনা দিতেন বা তাকে মান্যতা সবাই কিন্তু দিত। তো তার অধীনেই সমস্ত রকম বিষয়াদি চলতে একটা সংসারের একান্নবর্তী পরিবারের। বর্তমানে সেই সংসার ভাঙতে 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 কিন্তু হয়ে গেছে খুবই ছোট, এবং সেই ছোট পরিবারে যেখানে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তার সন্তান, এই তিনজন মিলে পুরো বিষয়টা একে অপরের দেখভাল, অর্থাৎ বড়রা যে বাচ্চাকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করা,
সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে বা সেখানে হিমশিম খেয়ে যাওয়া। অর্থাৎ সকলে মিলে যদি একটা সন্তানকে লালন পালন করা হয়, সেই সন্তান কিন্তু প্রকৃত অর্থে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়। আর শুধুমাত্র মা এবং বাবা এই দুজনের উপরে, যদিও আবার তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তার মধ্যে থেকে একটা ছেলের বাচ্চার বেড়ে ওঠা, সন্তানের বেড়ে ওঠা, তো এখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে পারিবারিক বন্ধনের দুর্বলতা একবিংশ শতকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সহনশীলতার অভাব দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্ত শিক্ষার্থীর মধ্যেই, যারা কিনা ওই একান্নবর্তী পরিবারের কোনো ছোঁয়া পায়নি, যারা এই নিউক্লিয়াস ফ্যামিলি, অর্থাৎ আমি তুমি সে ও সখা, এরকম মানে খুব সীমিত একটা পরিগণ্ডির মধ্যে তাদের বাঁচা এবং বাড়া, তারা কিন্তু সহনশীলতা তাদের মধ্যে সেই অর্থে নেই। তারা খুব অন্য কিছুকে গ্রহণ করতে পারে না সহজে, সাদরে কোনো আত্মীয় এলেন সেই আত্মীয়কে তারা গ্রহণ করতে পারে না। তো এগুলো কিন্তু সংকট বর্তমানে, এবং এটা মূল্যবোধেরই সংকট। আচ্ছা, হিংসায় যে এবং অসহিষ্ণুতা বৃদ্ধি, এটাও তো আমরা দেখতে পাচ্ছি। হিংসা অসহিষ্ণুতা তখনই আমাদের মধ্যে আসবে যখন আমরা আত্মস্বার্থ কেন্দ্রিক আমরা হয়ে উঠবো, তখন কিন্তু হিংসা এবং অসহিষ্ণুতা আমাদের মধ্যে চলে আসবে। এবং এই ধীরে ধীরে ছোট হতে 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 একটা কোণে গিয়ে আমরা হাজির হয়েছি, এবং যেখানে কিনা একেবারে ব্যক্তি স্বার্থ ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না। ওই বাবা মায়ের কথাও কিন্তু একদিন একটা বয়সের পরে গিয়ে আমরা ভাবছি না। সুতরাং সেখানে কিন্তু মূল্যবোধের সংকট তৈরি হচ্ছে, হিংসা এবং অসহিষ্ণুতা কিন্তু ছেয়ে যাচ্ছে দিকে দিকে, সেটাও আমরা প্রমাণ পেয়েছি। সামাজিক যে দায়িত্ববোধ, সেই সামাজিক দায়িত্ববোধের অভাব কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমাজে বাঁচতে গেলে শুধু আমি একাই বাঁচবো নয়, আমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে নিয়েই বাঁচতে হবে। সমাজ যদি সুন্দর না হয়, তাহলে সেই সমাজে আমি এবং আমার সন্তান, আমার পরিবার, সে কিন্তু বসবাস করতে পারবে না। সুতরাং আমার দায় এবং দায়িত্ব রয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যে যাতে ভালো কিছু ভাবনা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, সেই ভাবনায় ভাবিত করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু আমাকেই চালাতে হবে। অর্থাৎ সামাজিক দায়িত্ববোধের অভাব বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেইখান থেকে কিন্তু আমাদেরকে এই সমাজকে সরিয়ে আনতে হবে। আমরা পরবর্তী যে পয়েন্ট দেখতে পাচ্ছি, পরিবেশগত যে মূল্যবোধ, অর্থাৎ পরিবেশ, এই আমরা বসবাস করি, সেই পরিবেশকেই কিন্তু আমরা আবার কলুষিত করি। আমরা দেখতে পাই যে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, সেই গাড়িটার হয়তো যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এবং সে প্রচুর পরিমাণে কার্বন নির্গমন হচ্ছে তার থেকে। অথচ আমরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সরকারি উদাসীনতার মাধ্যমে দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো রাস্তাতে চলছে। আমরা সেখানে প্রতিবাদ করছি না, আমরা যত্রতত্র নোংরা ফেলছি, আমরা প্লাস্টিক ব্যবহার করছি, আমরা যথেচ্ছভাবে হর্ন বাজাচ্ছি যখন গাড়ি চালাচ্ছি, শব্দ দূষণ হচ্ছে। তো এরকম বিষয়গুলো রয়েছে। এই পরিবেশগত যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অভাবও কিন্তু রয়েছে। আমরা সাংস্কৃতিক এবং ঐতিহ্যের যে অবমূল্যায়ন, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক এবং ঐতিহ্যের অবমূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের যে প্রাচীন সংস্কৃতি, সেটাকে ছেড়ে আমরা নতুন কিছুকে গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু উন্মত্ত হয়েছি, এবং এই উন্মত্ততা কিন্তু আমাদের আখেরে ক্ষতি করছে। আমাদের প্রাচীন যে বিষয়, ঐতিহ্যের সঙ্গে যুক্তগুলো যে ভাবনা, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ভুলে গেলে তো চলবে না, কিন্তু সেই সংস্কৃতির সঙ্গে নতুনের মেলবন্ধন ঘটানোই হচ্ছে আমাদের কিন্তু উদ্দেশ্য। কিন্তু সেখান থেকে কোথাও না কোথাও আমরা সরে আসছি। তো একবিংশ শতকের মূল্যবোধের সংকটের ক্ষেত্রে এই সংস্কৃতি এবং ঐতিহ্যের যে অবমূল্যায়ন, সেটা কিন্তু আমরা দেখতে পাই, আমরা বুঝতেও পারি। শিক্ষায় যে মূল্যবোধ, তার ঘাটতি, অর্থাৎ কারিকুলামের মধ্যে মূল্যবোধ জাগরণের জন্য যে ধরনের সিলেবাস, যে ধরনের লেখনী, যে ধরনের বিষয়াদি তাকে আনা প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো বোধ হয় একটু কম, কিংবা শিক্ষক মশাই হয়তো সেই বিষয়গুলো সেই অর্থে বলছেন না। শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একেবারে বিষয়কে মুখস্থ করা এবং সেটাকে অনুধাবন না করা, সেটাকে বোধগম্যতার স্তরে উন্নীত না করা, এই জায়গাগুলো আমরা করছি। তো এর ফলে দেখা যাচ্ছে শিক্ষায় যে মূল্যবোধের ঘাটতি, সেই জায়গাগুলো থাকছে। দুর্নীতি ও অসততা দিকে দিকে ছেয়ে গেছে। কিভাবে দিকে দিকে ছেয়ে গেল? আমরা চোখ খুললেই, এর কোনো উদাহরণ দিতে হয় না, আমরা বুঝতে পারি চারিদিকে দুর্নীতিতে আচ্ছন্ন গোটা সমাজ ব্যবস্থাপনা।
তাহলে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। প্রকৃত শিক্ষা, মূল্যবোধের শিক্ষা আমরা পাইনি। আমরা স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছি। সুতরাং আমাদের কিন্তু এটাকেও বন্ধ করতে হবে। বর্তমান যে মূল্যবোধের যে সংকট, সেখানে আমরা কিন্তু দুর্নীতি, অসততার জায়গা আমরা দেখছি। লিঙ্গ বৈষম্য আর হচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রতি কিন্তু একটা দ্বিচারিতার মানসিকতা কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ মেয়েদের প্রতি আমরা এখনও কোথাও না কোথাও কিন্তু আমরা একটা নেতিবাচক ভাবনা পোষণ করি। আর যারা কিনা অন্য লিঙ্গের মানুষ রয়েছে, তাদের প্রতি, ট্রান্সজেন্ডার যারা, তাদের প্রতি তো এখন আমরা সেই বিষম মানসিকতা দেখিয়েই থাকি। তো এবং সামাজিক অসাম্য চারিদিকে ছেয়ে আছে। সামাজিক অসাম্য নানানভাবে, উচ্চ নিচকে ঘৃণা করছে, এপিএল সে বিপিএলকে ঘৃণা করছে, কাস্ট বার রয়েছে, উচ্চ জাত নিচু জাতকে ঘৃণা করছে। আমি সাদা রঙের মানুষ, আমি কালো রঙের মানুষকে ঘৃণা করছি, আমি শারীরিকভাবে সক্ষম, আমি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীকে আমি ঘৃণা করছি। তো এই জায়গাগুলো, এই হেয় প্রতিপন্ন করা অন্য মানুষকে, এটাও কিন্তু মূল্যবোধের একটি সংকট বর্তমানে। মিডিয়া যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো আমরা জানি। মিডিয়া কিন্তু চাইলে পারে তার টিআরপির কথা না ভেবে সে নেতিবাচক জায়গা থেকে সরে এসে নিতান্ত ব্যবসায়িক ভাবনাগুলোকে ছেড়ে সে ইতিবাচক বিষয়গুলোকে প্রচার করতে পারে। সে কিন্তু ভালো যা কিছু, কোনো ব্যক্তির কোনো ভালো কাজ, বা প্রতিদিন একটা অংশ রাখা হলো 10 মিনিট 15 মিনিট সকাল সন্ধ্যা, যেখানে ভালো কিছু কাজ তার উদাহরণ দেওয়া হলো। আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি না, কোনো ব্যক্তি পাচ্ছি না, কোনো উদাহরণ পাচ্ছি না যাকে আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত যিনি, প্রকৃত অর্থে এইরকম রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া, রাজনীতি তার নিজস্ব ধারায় প্রবাহে চলে, কিন্তু মূল্যবোধ সেটা কিন্তু তার পৃথক ধারা রয়েছে। তো আমরা এই মিডিয়াকে আরও আমরা উৎসাহিত, মানে এগিয়ে আসতে আমরা অনুরোধ করব, যাতে মিডিয়া ইতিবাচক ভাবনাগুলোকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়, সেই ধরনের খবর যাতে তারা সম্প্রচার করে, এই ধরনের বিষয়, কুসংস্কার এ আচ্ছন্ন যাতে সমাজ না হয় সেদিকে যেন প্রচেষ্টা চালায়। আচ্ছা, এখানে একটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, স্বার্থপরতা ও ব্যক্তি কেন্দ্রিকতা বৃদ্ধি। এটা তো আমরা আগে আলোচনা করেছি, মানসিক চাপ ও মূল্যবোধের দ্বন্দ্ব। তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, যা কিনা বর্তমান যে সমাজ সভ্যতা, তার যে মূল্যবোধ, সেই মূল্যবোধের ক্ষেত্রে কিন্তু সংকট হয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, মূল্যবোধ অবক্ষয়ের কারণ কি রয়েছে? মূল্যবোধ অবক্ষয়ের কারণের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব সাধারণ কথাগুলো আমরা এখানে বলেছি। অহংকারের কথা বলা হয়েছে, অহমিকা, একই ধরনের বিষয়গুলো। আচ্ছা, দর্প রয়েছে, এখানে আমরা আত্মকেন্দ্রিকতা একটু আগে আলোচনা করছিলাম। আচ্ছা, চরমপন্থায় বিশ্বাস, এখানে আমরা বলছিলাম। অসহিষ্ণুতা, নিষ্ঠুরতা, এই ধরনের বিষয় রয়েছে। পরে আমরা দেখতে পাচ্ছি যে আত্মনিয়ন্ত্রণ, সেই আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে সেখানে সমস্যা রয়েছে, অসমর্থতা। আচ্ছা, এখানে রয়েছে অবশ্যই আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি উচ্চ আদর্শের অভাব, সেই আদর্শ কিন্তু এখানে উচ্চ আদর্শের অভাব রয়েছে, পারিবারিক যে কুপ্রভাব, উচ্চাকাঙ্ক্ষা, অপরিণত চিন্তাভাবনা, সাফল্যের শর্টকাট গ্রহণ, কুসঙ্গ, কুঅভ্যাস, হীনমন্যতা, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো এই সব কারণে কিন্তু মূল্যবোধের অবক্ষয় ঘটে আমাদের চারিদিকে, আমরা সেগুলো দেখতে পাই। এই যে আমরা মূল্যবোধের সংকটের যে বর্তমান রূপ আমরা দেখতে পাচ্ছি, আর তার কারণও আমরা জানলাম, এই যাবতীয় বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু কোথাও না কোথাও উদ্দীপকের কাজ করে। আমি এখানে বলতে চাইছি, সামনে যে কারণগুলো দেখছি সেই কারণের পশ্চাতে হয়তো বৃহৎ কোনো কারণ রয়েছে। আমি এই যে অন্তঃসলীলা প্রবাহ, এই পয়েন্টের মাধ্যমে আমি সেই জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি। আমরা যে সংকটের ক্ষেত্রে আমরা নানান পয়েন্ট বলেছি, তার মূল কারণ আমার মনে হয় হয়তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে যে আমাদের একান্নবর্তী পরিবার ছিল, সেই পরিবার থেকে আমরা বেরিয়ে এসে আমরা আত্মস্বার্থ চরিতার্থ যে ভাবনা চিন্তা সেগুলো করছি। দেশে দেশে হিংসা, বিদ্বেষ, জাতপাতের যে বিভাজন, এই ধরনের জায়গা রয়েছে। আমরা প্রযুক্তি, তাকে আমরা নমর্থক অর্থে ব্যবহার করছি। আমরা এরকম
এরকম বিভিন্ন পয়েন্ট আমরা বিগত সময়ে আলোচনা করেছি। এখানে জনসংখ্যাধিক্য যদি ঘটে, জনসংখ্যা যদি যে বিস্ফোরণ ঘটেছে, তার ফলে কিন্তু আমরা সেই একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু ছোট ছোট যে আমাদের পরিবার ২ জন ৩ জন ৪ জন, আমি এবং আমার স্ত্রী এবং আমার ১ সন্তান বা ২ সন্তান, এই যে জায়গাটাকে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এই জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মূল্যবোধের কোথাও না কোথাও কিন্তু একটা সংকট, একটা ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে। এটি একটি বড় কারণ, এটি একটি মূল কারণ। আমরা ধর্মীয় অপব্যাখ্যার জায়গাও আমরা দেখে থাকি। প্রত্যেক ধর্মেই কিন্তু ভালো কিছু কথা বলে এবং সেই যে মতবাদ, সেটা যদি আমরা নিজেরা ধর্মীয় গ্রন্থগুলো পঠন পাঠনের মাধ্যমে বের করে আনার চেষ্টা করি এবং প্রকৃত ধর্মীয় যে গুরু রয়েছেন বা ব্যাখ্যাকারী রয়েছেন তার কাছে শুনে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলেই বোধহয় মঙ্গল। কিন্তু অপব্যাখ্যা সেটা কিন্তু গোটা সমাজের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি করে, একটা খারাপ দিকের নির্দেশ সেখানে কিন্তু করে আমরা দেখেছি। সুতরাং ধর্মীয় অপব্যাখ্যার ফলে কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও মূল্যবোধ থেকে আমরা সরে আসছি। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, আচ্ছন্নতা এগুলো তো রয়েছে। অর্থাৎ প্রকৃত শিক্ষা যদি আমরা পাই, তাহলে কিন্তু মূল্যবোধের সংকট বিষয়টা কিন্তু থাকবে না। রাজনৈতিক আদর্শ তার অপমৃত্যু, আমরা একটা সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দেখেছি। সেখানে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা এরকম অনেক ব্যক্তিকে আমরা জানি যারা কিনা নিজের জীবনকে উৎসর্গীকৃত করেছেন। সেই যে রাজনৈতিক আদর্শের অপমৃত্যু কিন্তু ঘটে গেছে। এখন প্রত্যেকটা দল তার নিজস্ব স্বার্থে, নিজস্ব এজেন্ডা নিয়ে তারা কিন্তু কাজ করে চলেছে। সেখানে সার্বিক স্বার্থ, দেশের স্বার্থ, সেই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে নেই, সেই ভাবনাগুলো কিন্তু এই মুহূর্তে নেই। সুতরাং আমরা বলতে পারি যে এই যে রাজনৈতিক আদর্শের অপমৃত্যু, সে কিন্তু কোথাও না কোথাও মূল্যবোধের যে সংকট সেটা কিন্তু তৈরি করে চলেছে। আমি ছোট পরিবারের কথা একটু আগে তো বললাম। আর্থিক অনিশ্চয়তা অবশ্যই, যখন জনসংখ্যা বৃদ্ধি হবে তখন সেখানে কিন্তু আর্থিক অনিশ্চয়তাও বৃদ্ধি পাবে এবং এই আর্থিক অনিশ্চয়তার কারণেই কিন্তু হিংসা, বিদ্বেষ, হানাহানি, একে অপরের সাথে দ্বন্দ্ব, ঠকানোর মানসিকতা, শুধুমাত্র আমি এগিয়ে যাব এই যে ভাবনা, এই ধরনের ভাবনাগুলোই কিন্তু মূল্যবোধকে গলা টিপে কোথাও না কোথাও মারছে। অতৃপ্ততা, অর্থাৎ যত পাই না কেন আমরা কিন্তু কোথাও না কোথাও ভাবছি যে না, আমি সবটা বোধহয় পেলাম না, কোথাও না কোথাও অতৃপ্ত আমি। দিনের শেষে যখন আমরা এসে শুয়ে পড়ি, সেই ঘুমটাও কিন্তু আমাদের ভালো হয় না। আমরা স্বল্পে সন্তুষ্ট হতে কিন্তু শিখিনি। আমরা আরও চাই, এই আরও চাই, আরও চাই, সেই ভাবনাগুলো থেকেই কিন্তু আমরা মূল্যবোধ এর জায়গা থেকে সরে আসছি, মূল্যবোধের সংকট কিন্তু তৈরি হচ্ছে। সে কারণে ঐতিহ্যের বিনাশ আমরা করছি, আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি এবং যারা ঐতিহ্যকে আঁকড়ে থাকছে, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে, তাদেরকে আমরা বিদ্রূপ করছি, পরিহাস করছি। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে এবং ঐতিহ্যের বিনাশ এর জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা ঐতিহ্যকে তাকে সৃজন করব, তাকে পরিপোষণ আমরা কিন্তু করব। আদর্শ ব্যক্তিত্বের অভাব, আমি আগের আলোচনাতেও বলেছি যে আদর্শ ব্যক্তিত্ব কিন্তু আমরা সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না। সেই যে আদর্শ ব্যক্তিকে দেখে আমরা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হব। আমরা দেখতে চাই শিক্ষার্থীরা যে আমাদের শিক্ষকরা সেই ধরনের আদর্শ নিয়ে এগিয়ে চলছেন, কিন্তু সেই শিক্ষকদের মধ্যেও কিন্তু এই যে আদর্শ, যা কিনা তিনি তার নিজের জীবনে গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সেই অর্থে খুব একটা দেখা যায় না। তো যাই হোক, আমরা এর পরের প্রসঙ্গে আসব, পরের পয়েন্টে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঠ্য বই পড়িয়ে মূল্যবোধের সংকট দূর হবে, এটা কিন্তু বাস্তবসম্মত কোনো ধারণা নয়। অর্থাৎ বই পড়ে মূল্যবোধের সংকট দূর হবে এমনটা নয়। সেখানে কি দরকার? সেখানে এই যে শিক্ষা কার্যকর হতে পারে জ্ঞান, আচরণ ও অভ্যাস। অর্থাৎ আমি জানলাম, আমি বই পড়লাম, পড়ে জ্ঞান আমি অর্জন করলাম, অর্থাৎ আমি আত্মস্থ করলেই কিন্তু জ্ঞান আমার মধ্যে তৈরি হলো। আমার এতদিনের যে ধারণা রয়েছে, ভাবনা রয়েছে, সেই ভাবনার সঙ্গে নতুন যে তথ্য সেটাকে আমি সংযুক্ত করলাম, করে তাকে একটু পরিবর্তন, তাকে সংগঠন, এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মতো করে আমি সেটাকে বুঝলাম। তাহলে জ্ঞান আমার মধ্যে এলো, বোধ আমার মধ্যে এলো। এবার আমি কিন্তু যখন সেই কাজটিকে বারবার করব, সেটা কিন্তু আচরণ, মানে আচরণ হয়ে বেরিয়ে আসবে। যা শিখলাম সেটা আমার আচরণ হয়ে কিন্তু বেরিয়ে আসবে। আর যে আচরণ আমি বারবার
যখন করতে থাকবো তখন সেটা কিন্তু অভ্যাসে পরিণত হবে। উদাহরণ হিসেবে খুব সাধারণ উদাহরণ দেওয়া যায়, বড়োদেরকে শ্রদ্ধা করা, সম্মান প্রদর্শন করা। তো এটা জ্ঞান। এবার এই সম্মান প্রদর্শন করতে গেলে কি কি করতে হয় সেটা কিন্তু আচরণ। প্রণাম করতে পারি, মাথা নিচু করে কথা বলতে পারি, সম্পূর্ণ চোখের দিকে তাকিয়ে কথা হয়তো বললাম না, তাহলে এটা আচরণ। আর যখন এটা আমি প্রত্যেক জায়গাতে বড়োদেরকে দেখলেই করতে থাকলাম, তাদের সঙ্গে যখন কথা বলছি তখন আমি এই ধরনের আচরণ করে থাকি, তাহলে এই আচরণগুলো বারবার করতে করতে সেটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হলো। তাহলে এই 3টি স্তরে কাজ করতে হবে আমাদের, যদি কিনা আমরা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে চাই শিক্ষার্থীকে। এবার কিভাবে মূল্যবোধের সংকট দূর হতে পারে, এখানে আমি কয়েকটি পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি। মূল্যবোধ ভিত্তিক পাঠ্যক্রম, অর্থাৎ আমাদের পাঠ্যক্রমের একটু রদবদল ঘটাতে হবে। সেখানে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস, ঐতিহাসিক যে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ ইতিহাস যে পাঠ্যপুস্তক রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন রাজা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দর্শন, সেগুলোকে নিয়ে আসতে হবে, যে দর্শন সকলের জন্য উন্মুক্ত, যে ভাবনাগুলো সকলের জন্যই থাকবে। সেখানে প্রজাবৎসলতা থাকবে, প্রজাহিতৈষণা থাকবে, সেখানে গণতান্ত্রিকতার আদর্শ থাকবে। তো ইতিহাস পাঠ্যপুস্তক, এমনকি সামাজিক ভূগোল, আর অবশ্যই তো আমাদের বাংলা এবং ইংরেজি, এই যে সাহিত্যের ক্ষেত্র রয়েছে, এই জায়গাগুলোতেও আদর্শের ক্ষেত্র তৈরি করা মানুষের মধ্যে, বা মূল্যবোধ ভিত্তিক যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়া কিন্তু এই সাবজেক্টগুলোকে কেন্দ্র করে খুব সহজ। তাহলে সেই প্রচেষ্টা আমাদের চালাতে হবে, অর্থাৎ কারিকুলাম সেটার্স যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ উদ্দেশ্য নিয়ে এগুলোকে করবেন। আর কি করা যেতে পারে? শিক্ষকের আদর্শ ভূমিকা। শিক্ষক রোল মডেল হয়ে কিন্তু তাকে উঠতে হবে। মানে আমি যেটা বলছি তেমন করবে, ডু অ্যাজ আই ডু, এটা কিন্তু একটু অন্যরকম। এখানে ডু অ্যাজ আই সে, এটা কিন্তু আরেক রকম। তাহলে আমি যেটা বলছি সেটা করো, এটা ভুল ভাবনা। আমি যেটা করি, অর্থাৎ আমি শিক্ষক, আমি আত্মস্থ করেছি তাই কিন্তু আমি করি। সুতরাং এই ডু অ্যাজ আই সে এর থেকে বেশি কার্যকর কিন্তু ডু অ্যাজ আই ডু। শিক্ষক মশাই যদি আপনি আচার্য ধর্ম শিখাও অপরে, এই বিষয়টাকে তিনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু শিক্ষকের ভূমিকা সদর্থক হয়ে উঠবে। পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এখানে আমরা দেখাচ্ছি যে কার্যভিত্তিক যে শিক্ষা, অর্থাৎ শুধুমাত্র তাত্ত্বিক একটি বিষয় আমরা জানলাম, শিক্ষার্থীর হাতে বোদ্ধা হয়ে গেল, ব্যাপারটা এমন কিন্তু নয়। অর্থাৎ কাজে হাতে কলমে কাজ কিন্তু তাকে করতে দিতে হবে, এবং আমাদের যে প্র্যাকটিকাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা, তাকে কিন্তু চালু করতে হবে। শ্রেণীকক্ষে শিক্ষক মশাই প্রতিদিন এরকম দৈনন্দিন কিছু কাজ নিতে পারেন, সেটা হতে পারে বিষয়ভিত্তিক, সেটা হতে পারে কারিকুলাম ভিত্তিক, সেটা হতে পারে একেবারে সিলেবাসের সুনির্দিষ্ট কোনো টপিক, সেই টপিক ভিত্তিক। আমরা বাগান তৈরির, খেলাধুলো, এই ধরনের কোকারিকুলাম যে স্টাডিজ রয়েছে, ক্ষেত্র রয়েছে, সেগুলো আমরা কিন্তু করতেই পারি। তো এই কার্যভিত্তিক শিক্ষার মাধ্যমেই কিন্তু মূল্যবোধ জাগরিত হতে পারে। আমরা কিন্তু যে কোনো তাত্ত্বিক বিষয়ের মধ্যে কার্যভিত্তিকতা আনতে পারি। শিক্ষক মশাইরা ভেবে চিনতে এই ধরনের জায়গাগুলোকে তারা কিন্তু নিয়ে আসতে হবে। জীবন দক্ষতার শিক্ষা, লাইফ স্কিল এডুকেশন যাকে আমরা বলছি, অর্থাৎ জীবনে বাঁচতে গেলে কি কি প্রয়োজন হয়, সেই জায়গাগুলো জানতে হবে। খুব অবাক লাগে, আমরা আমাদের ভাবি জীবনে, অর্থাৎ আমরা যখন ছাত্র, আমরা যখন সংসার ধর্ম পালন করব, আমরা যখন বড় হব, তখন যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে, আমরা যে বিষয়গুলোর মধ্য দিয়ে যাই, মনে করুন কারো জ্বর হয়েছে, কারো ডেঙ্গু হয়েছে, কারো কোনো রকম রোগ অসুস্থতা, বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা, বা কোনো সুনির্দিষ্ট দর্শন, বা কোনো পন্থা, বা যোগা, বা মেডিটেশন, যেগুলো আমাদের মানসিকভাবে সুস্থ রাখে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো কারিকুলামের মধ্যে সেই অর্থে আমরা পাই না। আমি বলতে চাইছি সিলেবাসের মধ্যে আমরা কিন্তু পাই না। তাহলে সিলেবাসের মধ্যে কিন্তু এই ধরনের বিষয়গুলো আনতে হবে। ওই ব্যাঙের যে জীবন চক্র, সেটাকে না জেনে মানুষের জীবন চক্র বোধহয় আমাদের জানানো উচিত। এবং আমরা জানি বর্তমানে যে লাইফ স্কিল যে বিষয়টা পড়ানো হয় স্কুলে, সেই বিষয় ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষক মশাইরা কোথাও না কোথাও ঠিকঠাক জড়তা বোধ করেন, তারা স্বচ্ছভাবে সেই ধারণা কিন্তু তুলে ধরতে পারেন না। তাহলে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে, শিক্ষকই তো সমাজ গঠনের কারিগর।
তিনি যখন এই লাইফ স্কিল এডুকেশন সম্পর্কে জানাতে গিয়ে তার মধ্যে জড়তা চলে আসবে, তাহলে শিক্ষার্থীরাও কিন্তু ব্যাপারটাকে ভাববে এটা বোধহয় কোনো নঙর্থক কিছু। নঙর্থক নয়, কারণ এটার উপরে ভর করেই কিন্তু জীবন এগিয়ে চলে। সুতরাং আমাদের এই জীবন দক্ষতার যে শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে। শিক্ষক মশাইদের আরও বন্ধুত্বপূর্ণ মানসিকতা প্রদর্শন করতে হবে শিক্ষার্থীর সাথে, যাতে তারা খুব সহজে হেসে খেলে বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারে। তাহলেই প্রকৃত অর্থে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু শিক্ষার্থী। সহশিক্ষামূলক কার্যক্রম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যার কথা আমি একটু আগে বললাম, বিভিন্ন ধরনের কার্যাবলী করানো যায় বিদ্যালয়। শিক্ষামশাই চাইলেই করাতে পারেন। আঁকা রয়েছে, গান রয়েছে, নৃত্য রয়েছে, নাটক রয়েছে। শুধু এইটুকু নয়, খেলাধুলো তো গোটা বছর ধরে করানো যায়। শীতকাল, গরমকাল, সেই সময় এই ধরনের কাজ করানো যায়। আমরা বাগান তৈরির কথা আমরা বলছিলাম। কমিউনিটি সার্ভিস, সেও তো কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। সমাজের সাথে সম্পৃক্ততার জায়গা আমরা ভাবিই না কোনো বিদ্যালয়। হয়তো ওই বসন্ত উৎসবে একদিন বেরোলাম, হয়তো স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করলাম, বা প্রভাত ফেরি হয়তো একদিন করলাম। ব্যাপারটা এমন নয়। গোটা প্রত্যেক মাসে আমরা যদি পরিকল্পনা করে নিই যে প্রত্যেক মাসেই আমরা এই ধরনের কিছু কাজকর্ম করব, তাহলে তো সেটা খুবই ভালো হতে পারে। শুধু একটু ছোট্ট ভাবনা, ছোট্ট উদ্যোগ, সেই উদ্যোগ দিয়েই কিন্তু মহৎ কাজ হতে পারে। আর এই ধরনের কোনো উদ্যোগে কখনোই কিন্তু কোনো সহশিক্ষক বা কোনো সমাজ বা অন্যান্য যারা শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু কখনোই বলতে পারে না যে আপনি এগুলো কেন করছেন। এগুলো ভালো, শিক্ষার্থীর জন্য ভালো। এগুলো করলেই শিক্ষার্থীর মধ্যে কিন্তু মূল্যবোধ তৈরি হবে, শিক্ষার্থী মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে। আমরা পরবর্তী পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো। প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থী অবশ্যই জানবে, কিন্তু সেই প্রযুক্তি কখনোই কিন্তু তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই প্রযুক্তিকে আমরা ব্যবহার করব না। আমরা সবই আছি, ভালো মন্দ সব কিছুই কিন্তু এই প্রযুক্তির মধ্যেই আছে। আমরা সঠিকভাবে, যাতে সঠিক কারণে সঠিক বয়সে, যে বয়সে যেমনটা যে বিষয়টা দরকার, সেটা শিক্ষার্থীকে জানানো এবং সেই দিকে শিক্ষার্থীর যে মনোযোগকে আকৃষ্ট করা, সেই ভাবনাটা কিন্তু আমাদের ভাবতে হবে। অর্থাৎ প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে হবে। ডিজিটাল নৈতিকতা, এটি কিন্তু একটি বিশেষ বিষয়। তো আমি কি করতে পারি, কি করতে পারি না, সেই ভাবনাটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এখানে পরিবার এবং শিক্ষক, গুরুজন সকলেরই কিন্তু দায় রয়েছে এই বিষয় সম্পর্কে শিক্ষার্থীকে জানানো। পরবর্তী পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করেছি, পারিবারিক ও সামাজিক অংশগ্রহণ। তো শিক্ষার্থীর ভালোর জন্য পরিবারকে অবশ্যই, পরিবার তো করে, শিক্ষার্থীকে বড় করছে ছোট থেকে, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী সে বড় হচ্ছে কিনা, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেইটুকু না দেখে শিক্ষার্থী মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, সেই বিষয়ের প্রতিও কিন্তু নজর দিতে হবে। সামাজিক অংশগ্রহণ, সেখানেও শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থী যদি পারিবারিক এবং সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু তার মধ্যে মূল্যবোধের শিক্ষার জায়গা তৈরি হবে। হয়তো বাবা প্রতিদিন বাচ্চাকে, তার সমর্থ বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে বাজার করতে পাঠান, বা কোনো একটা বিষয়ে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। বাড়িতে হয়তো একটা পোষ্য আছে, সেই পোষ্যকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। হয়তো বৃদ্ধ ঠাকুমা তার বাড়িতে রয়েছে, সেই ঠাকুমাকে দেখার দায়িত্ব দিয়েছেন, যে এবং সে যেন কষ্ট না পায় সেটাকে সুনিশ্চিত করতে হবে। কোনো একটি বিশেষ বিষয়, সেটাকে সযত্নে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই ধরনের দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলেই কিন্তু শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ তৈরি হবে। পরবর্তী পয়েন্ট, শান্তি ও সহনশীলতার শিক্ষা। অবশ্যই সমাজে বাঁচতে গেলে এবং তার জন্য আমাদের শান্তি এবং সহনশীলতার প্রয়োজন রয়েছে। এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে রাত্রিবেলার যে যে শান্তিতে যে ঘুমানো, এই বিষয়টা সেটা কিন্তু হতে পারে। আমরা আয় করলাম, আমরা তার আগে পড়াশুনো করলাম, চাকরি পেলাম, প্রচুর আয় করলাম, হয়তো সৎ পথেই করলাম, কিন্তু মানসিক শান্তি নেই। সেই মানসিক শান্তির জন্যই কিন্তু বেঁচে থাকা, এবং সেই শান্তিকে খোঁজার জন্যই কিন্তু নানান কাজ আমরা দিকভ্রষ্ট হয়ে করে চলেছি। কিন্তু প্রকৃত অর্থে শান্তি কোথায়, কিভাবে সেই শান্তির পথে আমরা এগিয়ে যাব,
সেই ভাবনাটা যদি আমরা ভাবি, শিক্ষক মশাইরা যদি সেই জায়গাগুলো আমাদের সামনে তুলে ধরেন, তাহলে কোনো একটা আদর্শের পিছনে আমাদের ছুটতে হবে। কোনো ধর্মীয় সঠিক আদর্শ, হয়তো দীক্ষা হতে পারে, হয়তো কোনো ধর্মীয় যে ব্যক্তিত্ব রয়েছেন তার ছত্রছায়ায় যাওয়ার বিষয় হতে পারে, এবং যিনি সঠিক ব্যাখ্যান দান করছেন, যিনি সঠিক পথ দেখাচ্ছেন, এবং কিছু আদর্শ হতে পারে যে আদর্শগুলোকে নিয়ে ভাবনা চিন্তা, সঠিক জীবনশৈলী হতে পারে, যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, এই ধরনের বিষয় হতে পারে যেগুলো কিন্তু মানসিক শান্তি আনতে পারে। আর আমাদের বেঁচে থাকার যে জীবন কাঠি কিন্তু এই শান্তি। সুতরাং সেই শিক্ষা কিন্তু শিক্ষার্থীকে দিতে হবে। শুধুমাত্র সিলেবাসকে কেন্দ্র করে পাঠদান করে গেলাম, শিক্ষার্থী প্রচুর নাম্বার পেয়ে গেল, সেটা নয়, কোনো কাজে লাগবে না। মূল্যবোধের শিক্ষা এবং এই পৃথক পৃথক ক্ষেত্র সেগুলো সম্পর্কে জানানো, সেগুলোর প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। মূল্যায়ন পদ্ধতির যে পরিবর্তন, শুধুমাত্র ওই বছরে একটা পরীক্ষা হলো, যদিও তার রদবদল ঘটে গেছে, এখন ইউনিট টেস্ট হয়, 8খানা টেস্ট বা ইউনিট টেস্ট এখন চলে। তো সেই পরীক্ষা বাদ দিয়েও যদি কিনা আমরা প্রতিদিনের যে দৈনন্দিন মূল্যায়ন, সেই দৈনন্দিন মূল্যায়ন এবং সামগ্রিক যে মূল্যায়ন, এই বিষয়গুলোর উপরে যদি গুরুত্ব দিই, আমরা দিচ্ছি গুরুত্ব, এখন করা হচ্ছে, হলিস্টিক যে রিপোর্ট কার্ড সেগুলো বানানো হচ্ছে, কিন্তু সেখানে কোথাও না কোথাও যেন খাতা কলমের মধ্যেই সেই বিষয়গুলো সীমাবদ্ধ রয়েছে। তাহলে এগুলো কী করতে হবে? এগুলোকে আমাদের সকলের জন্য উন্মুক্ত করতে হবে, এবং প্রতিদিনের যে চর্চা, সেই চর্চার জায়গাগুলো কিন্তু আমাদের দেখভাল করতে হবে। সুতরাং শিক্ষকদেরই কিন্তু যাবতীয় দায়িত্ব, পিতামাতার দায়িত্ব তো রয়েছে, তারা নেবেন, কিন্তু শিক্ষক যেহেতু সমাজের যে মূল যে অংশ, শিক্ষার্থী যারা আজকে কচিকাঁচা, যারা আজকে ছোট, তাদেরকে তৈরির দায়িত্ব নিয়েছেন। সুতরাং শিক্ষকদের দায়িত্বই কিন্তু এখানে প্রধান। 10 নম্বর পয়েন্ট, বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপন। অর্থাৎ আমরা শুধু বইয়ের পাতার মধ্যেই জানলাম কী রয়েছে না রয়েছে, বাস্তব জীবনের সঙ্গে সেই বইয়ের পাতার কথার হয়তো কোনো মূল্য নেই। আমি হয়তো জানলাম, এখন বর্তমানে আমরা দেখেছি যে কারিকুলামগুলো লেখা হচ্ছে কিন্তু একটু অন্যভাবে, অর্থাৎ শিক্ষার্থীকে সম্পৃক্ত করে নেওয়া হচ্ছে। শিক্ষার্থী সেই কারিকুলামের যে ব্যাখ্যান, সেই ব্যাখ্যানের অংশ হয়ে উঠছে। হয়তো বলা হলো গোপাল খুব ভালো ছেলে, গোপাল ক্লাস 3-তে পড়ে, গোপালের অনেক বন্ধু আছে, গোপাল সবার সাথে মিলেমিশে চলে। হেন গোপাল একদিন অসুস্থ হয়ে পড়লো, এবং তার দেখা গেল গায়ে প্রচণ্ড উত্তাপ। শোনা গেল ডাক্তার দেখানোর পরে যে তার ম্যালেরিয়া হয়েছে। এই ব্যাখ্যাটা দেওয়ার পরেই এবার ম্যালেরিয়া রোগ কেন হয়, কি করে প্রতিরোধ করা যায়, এই জায়গাগুলো পরপর ছত্রে ছত্রে লেখা আছে। এটা যখন এই ক্লাস 3-4-এর বাচ্চা পড়বে, তখন সে গোপালের সঙ্গে কিন্তু একাত্মতা বোধ করবে। তো এটাও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক একটা কারিকুলাম বাস্তবায়নের প্রচেষ্টা। ঠিক এভাবেও কিন্তু আমরা কারিকুলামের যে বিভিন্ন অংশ, সেখানে ফিল্ড ট্রিপ বা আমরা ওই স্কারশন, এই ধরনের বিভিন্ন পন্থা পদ্ধতি, হয়তো ড্রামাটাইজেশন, এই ধরনের পন্থার মাধ্যমে কিন্তু আমরা বাস্তব জীবনের সাথে সংযুক্ত করতে পারি। কমিউনিটি বেসড কোনো একটা এডুকেশন, কোনো একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হলো যে তারা এলাকায় গিয়ে সেই তথ্যগুলোকে কালেক্ট করবে, এভাবে কিন্তু বাস্তব জীবনের সঙ্গে সংযোগ তৈরি করা যেতে পারে। আর এইগুলো যদি করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী প্রকৃত অর্থে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে, সে জানবে, সে বুঝবে, সে বাস্তবটাকে দেখবে। আর এই বাস্তবটাকে যখনই সে দেখবে, বুঝবে, তখনই কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের ভাবনা চিন্তার উদয় হবে, এবং সঠিক যে ভাবনা, যৌক্তিকতার যে ক্ষেত্র, সেটা তৈরি হবে, এবং মূল্যবোধের শিক্ষায় কিন্তু সে শিক্ষিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবোধের শিক্ষা কিন্তু প্রকৃত অর্থে এমন এক শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে পারি, এবং যাকে আমরা কোনোভাবে কিন্তু অস্বীকার করতে পারি না। পরিবার কিভাবে মূল্যবোধের যে সংকট দূর করতে পারে, আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। আদর্শ আচরণের মাধ্যমে শিক্ষা দেওয়া যায়, কথার থেকে কাজ বেশি, এটা কিন্তু প্রভাব ফেলে। পিতামাতা নিজেরা যদি সেই আচরণগুলো করেন, তাহলে শিক্ষার্থী কিন্তু অবশ্যই উদ্বুদ্ধ হবে। নিয়মিত নৈতিক আলোচনা, পরিবারের মধ্যে যদি এই ধরনের নৈতিক আলোচনা যারা বয়স্ক রয়েছেন তারা যদি করেন, খাওয়ার টেবিলে বসে প্রতিদিনের একটি অভিজ্ঞতা যদি পিতামাতা তারা শেয়ার করেন, গুরুজনরা তারা যদি শিক্ষার্থী বা তার যে সন্তান সন্ততি তাদের সামনে বলেন, এবং সেখান থেকে কি জানা গেল, শেখা গেল, গল্পের ছলে এই ধরনের বিষয়গুলোকে তুলে ধরা যেতে পারে। পারিবারিক যে বন্ধন, সেগুলোকে মজবুত যদি করা হয়, আমরা এখন ওই নিজের
মতো করেই থেকে গেলাম। হয়তো বাবার সাথে কথা বলি না, হয়তো পাশের কাকা যেটা তাদের সাথে কথা বলা হয় না, ফোনেও তাদের সঙ্গে আলাপচারিতা নেই। তো এইগুলো প্রতিদিন নিয়ম করে যাতে করা যায়, করেন শিক্ষার্থীরা বা মানে বাচ্চারা, সেগুলো কিন্তু পিতামাতা দেখতে হবে। পিতামাতারা নিজেরাও কথা বলবেন তাদের পরিবার পরিজনের সঙ্গে যারা বাইরে রয়েছেন, তাহলে বাচ্চারাও কিন্তু সেটা থেকে উদ্বুদ্ধ হবে। তারাও কিন্তু সেই জায়গাটাকে তারা করবে ভবিষ্যতে। শৃঙ্খলা ও নিয়ম শেখানো পিতামাতার দায় রয়েছে, কিন্তু শৃঙ্খলাপরায়ণ যাতে বাচ্চারা হয় সেটাকে, এবং নিয়ম যাতে মানে সেই জায়গাগুলো করা। আমার বাচ্চা খুব আদরের, সেই বাচ্চাকে আমি বকবো না, সেই বাচ্চাকে মারবো না। ও যখন পারে ঘুম থেকে উঠবে, যখন পারে ঘুমাতে যাবে। তাহলে এই শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা, এই জায়গাটাকে আমরা পরিবারের মধ্যেই তার ধ্বংস সাধন করে দিলাম। তাহলে এটা করলে হবে না। বাবা মাকে সেই আমরা ভালোবাসি, আমাদের সন্তানকে অবশ্যই ভালোবাসি, কিন্তু কোথাও না কোথাও ভবিষ্যতে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে আমার সন্তান সন্ততি, তার জন্য কিন্তু এই পিতামাতাকে কোথাও না কোথাও কঠোর হতে হবে। সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, উঠে মর্নিং ওয়াক করা, কিছু ব্যায়াম করা, সঠিক সময়ে পড়তে বসা, সঠিক সময়ে বিদ্যালয়ে যাওয়া, বিদ্যালয় থেকে সঠিক সময় ফিরে আসা, সন্ধেবেলার কিছু মেডিটেশন বা ওই ধরনের কোনো ক্ষেত্র, বা বিকালবেলার একটু খেলাধুলো, এবার সঠিক সময়ে বাড়িতে আসা, পড়াশোনা করা, এই যে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বাচ্চাকে বেঁধে দেওয়া, সেভাবে এগিয়ে যেতে তাকে উদ্বুদ্ধ করা, এগুলো পরিবারের করা উচিত। সহমর্মিতা, মানবিকতা বোধ, এগুলো যাতে শিক্ষার্থীর মধ্যে তৈরি হয় সেই প্রচেষ্টাও চালাবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, সেগুলো যাতে শিক্ষার্থীরা করে, সেগুলো পিতামাতারা দেখবেন। আমরা জানি বাচ্চা বাড়িতেই তো বেশিক্ষণ থাকে, তাহলে বাবা মা কেন সেই ক্ষেত্রে উদাসীন হবেন? শিক্ষক মশাই সবটা করে দিতে পারেন না। সুতরাং আমাদের পিতামাতাকে কিন্তু আরও এগিয়ে আসতে হবে। সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চা পরিবারের মধ্যে থাকতে হবে। বাবা মা ধার ধারেন না, তিনি গান শোনেন না, তিনি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত যা যা বিষয় রয়েছে সেগুলো নিয়ে চর্চা করেন না, তাহলে সন্তান কিভাবে সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবে? আমাদের উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত লোকগান অবশ্যই রয়েছে, পল্লীগীতি রয়েছে, বাউল রয়েছে। আমরা সেগুলোকে পছন্দ করি না, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি না, আমরা নিজেরাই জানি না কত ঘরানা রয়েছে এই পল্লী গানের। আমরা এই ঘরানাগুলো জানি না, ভাওয়াইয়া রয়েছে, ভাটিয়ালি রয়েছে, আমরা নিজেরাই জানি না। তাহলে আমার বাচ্চার মধ্যে সেই ভাবনাগুলো কি করে আসবে? নৃত্যের বিভিন্ন শৈলী রয়েছে, অঙ্কন শৈলী রয়েছে, আমরা কোনো বিশেষ অঙ্কন শিল্পীর নামই জানি না। তাহলে আমরা কি করে আশা করব আমার বাচ্চা সেই বিষয়গুলো জানবে? তাহলে আমরা আগে নিজেরা জানবো। পিতামাতা শুধুমাত্র আয় আমরা করলাম, আমার বাচ্চা মানুষ করার জন্য, তার ভরণ পোষণের জন্য যেটুকু আর্থিক সহযোগিতার সাহায্যের প্রয়োজন রয়েছে সেগুলো দিলাম, আর কিছুই দিলাম না, সেটা কিন্তু নয়। আমাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদের জন্য আমরা কিন্তু এই যে সংস্কৃতি এবং ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। দায়িত্ববোধ তৈরি করব। একটু আগে আমি বলেছি সন্তানকে দায়িত্ব দেওয়া বিভিন্ন, তাতে দায়িত্ববোধ তার মধ্যে তৈরি হবে। ইতিবাচক উৎসাহ দান, সেটা অবশ্যই করতে হবে। বাচ্চা যদি খারাপ কিছু করে তাকে মারধর না করে ইতিবাচক উৎসাহ দান, সেটা করা ভালো। এবং খোলামেলা যে যোগাযোগ, অর্থাৎ ওপেন কমিউনিকেশন, সবার সাথে যাতে সে কথা বলে, সেই জায়গা কথা বললো মানেই আমার বাচ্চা খারাপ হয়ে গেল এবং আমি তাকে নিরুৎসাহিত করলাম এমন না। তার বন্ধু থাকুক, কিন্তু সেই বন্ধুর সাথে যাতে সঠিকভাবে মেলামেশা করে এবং বন্ধুত্বের প্রকৃত অর্থ যাতে সে বোঝে, সেই জায়গাগুলো, এই ধরনের ভাবনাগুলো কিন্তু আমাদের পিতামাতারা আমাদের মধ্যে দিতে পারেন। তো সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা এখানে আজকের আলোচনায় দেখলাম যে কিভাবে সমাজ এবং শিক্ষা এবং পরিবার, সে তার অভ্যন্তরে বসবাসকারী যে বাচ্চা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, পঠনরত যে শিক্ষার্থী রয়েছে, তারকে সুশিক্ষিত করতে পারে মূল্যবোধের শিক্ষায়। আর এই মূল্যবোধের শিক্ষায় কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। মূল্যবোধ ছাড়া আমরা এক পাও চলতে পারি না। একবিংশ শতকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সমস্যা, যুদ্ধোন্মাদ যে মানসিকতা, ধর্মে ধর্মে দ্বন্দ্ব, জাতপাতের যে বিভেদ, কুসংস্কার আচ্ছন্নতা এখনও রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা জানি না, আমরা করছি না, আমরা খারাপ কিছুকে গ্রহণ করছি। আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি, তা সে এখন ধ্বংসপ্রায়। আমরা তার পুনরুজ্জীবনের কথা ভাবছি না, আমরা অন্য সংস্কৃতিকে গ্রহণ করছি, নিজের সংস্কৃতিকে ছেড়ে মেলবন্ধনের কথা না ভেবে, সাংস্কৃতিক পুনরুজ্জীবনের কথা না ভেবে, এই যাবতীয় যে সংকট রয়েছে, এই সংকট থেকে এই সমাজকে, এই পৃথিবীকে, এই দেশকে, এই রাজ্যকে
আমার এই গ্রামকে আমরা বাঁচাতে পারবো যদি কিনা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করি আমাদের শিক্ষার্থীদেরকে, এবং মূল্যবোধের যে বিভিন্ন দিক রয়েছে, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক মূল্যবোধ, এইরকম যে মূল্যবোধ রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি সচেতন করি, তাহলে কিন্তু এই শিক্ষার্থী ভবিষ্যতে এই সমাজকে আরও উন্নত করে তুলতে পারবে। সে কিন্তু প্রকৃত অর্থে সমাজ উন্নয়নের কারিগর হয়ে উঠবে। তো আজকে এইটুকু আলোচনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।